দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় মৃগী রোগ এবং তার সার্জারি কখন করতে হবে এবং কাদের করতে হবে এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য সরাসরি ফোন করতে পারেন 982405 নাম্বারে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ। মৃগী রোগ বা এপিলেপসি, মৃগী রোগ মানে যে জীবন থেমে যাওয়া তা কিন্তু নয়, এবং তারই পাশাপাশি বলতে চাই যে জীবন থেমে যাওয়া যে কথাটা বলছিলাম যে ওষুধে কিন্তু তার একমাত্র সমাধানও নয়। সেখানে আমরা আজকে কথা বলবো যে সার্জারি নিয়ে। সার্জারি হতে পারে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি পদক্ষেপ। তো একটু জানতে চাই প্রথমে যে মৃগী রোগ আসলে কি, এটা দিয়ে একটু শুরু করি। মৃগী রোগ বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত খিঁচুনিটার শব্দটার সাথে সবাই পরিচিত, এবং আমরা দেখি নানান মানুষের খিঁচুনি হচ্ছে। সাধারণত যে সমস্ত কারণগুলোতে খিঁচুনি হয়, যখন কোনো একটা রোগীর সাধারণত ডায়াবেটিক পেশেন্টের যখন গ্লুকোজ কমে যায় তখন তার খিঁচুনি হয়, অথবা অ্যাক্সিডেন্ট হলো তার পরপরই তার খিঁচুনি হলো, স্ট্রোক হলো খিঁচুনি হচ্ছে, জ্বর হলো তার খিঁচুনি হচ্ছে, অনেক সময় রক্তের লবণের পরিমাণের তারতম্যের কারণেও খিঁচুনি হয়। কিন্তু যখন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এমনিতেই একটা পেশেন্টের খিঁচুনি হচ্ছে, সেটাকে আমরা বলছি মৃগী। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মৃগী রোগ এবং খিঁচুনির মধ্যে পার্থক্য বোঝার উপায়? আপনি যখন দেখবেন যে একটা মানুষের কোনো একটা সে নর্মাল স্বাভাবিক কাজকর্ম করছে, তারপরে তার খিঁচুনি হচ্ছে, মোস্ট লাইকলি দিস ইজ, সাধারণত ধরা হয় এটাই হচ্ছে মৃগী। আচ্ছা, তো আপনি যেহেতু ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে আছেন, একটু জানতে চাচ্ছি যে খিঁচুনি রোগীর সংখ্যা আপনারা কেমন পেয়ে থাকেন সেখানে? 2020 সনে একটা স্টাডি হয়ে সমীক্ষা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। সেখানে আমরা দেখেছি প্রতি হাজারে 8 জন রোগী খিঁচুনির রোগে আক্রান্ত। তো সেই হিসাবে বাংলাদেশে প্রায় 15 থেকে 20 লাখ পেশেন্ট আছে রোগীর। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো একটা পরিবারে যখন একটা খিঁচুনির রোগী থাকে তখন কিন্তু রোগী নিজে সাফার করে না, পুরো পরিবার সাফার করে থাকে। সেই হিসাবে আমরা যদি হিসাব করি যে একটা পরিবারে যদি একটা খিঁচুনির পেশেন্ট থাকে, অলমোস্ট 1 থেকে 1.5 কোটি পরিবার বা মানুষ এই খিঁচুনি রোগের সাথে পরিচিত বা তাদের নিয়ে চিন্তা করছে বা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছে। আমিও একটা জরিপে দেখলাম যে সারা বিশ্বে প্রায় 5 থেকে 6 কোটি মানুষ এখন বর্তমানে খিঁচুনি রোগে আক্রান্ত আছেন বা এপিলেপসিতে আক্রান্ত আছেন, এবং তাই পাশাপাশি তাদের পরিবারের কথা যেটা আপনি বললেন যে একজনের এপিলেপসি হলে তার মানে হচ্ছে সমস্ত পরিবার যারা রয়েছে তারা কিন্তু ভুক্তভোগী। একটু জানতে চাই, যখন এই যে খিঁচুনি রোগীরা আছে তারা আপনার কাছে যখন আসেন, তাৎক্ষণিক আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? আমি সার্জারির দিকে একটু পরে যেতে চাচ্ছি। প্রথমে জানতে চাই একদম প্রাথমিক চিকিৎসাটা তাদের ক্ষেত্রে কি? সাধারণত দেখা যায় যে 100 জন পেশেন্ট যদি আমার কাছে আসে, তার মধ্যে 65% রোগী প্রথম আমরা যে ওষুধ ব্যবহার করি, একটা ওষুধেই তাদের খিঁচুনিগুলো নিয়ন্ত্রণ থাকে। সুতরাং এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা ব্রেনের একটা রোগ। আমরা যদি ওষুধ দিই, এটা সাধারণত এটা কমে যায়। এরপরেও কারো ক্ষেত্রে খিঁচুনি হতে পারে, সেক্ষেত্রে আমরা তার দ্বিতীয় ওষুধটা আমরা ব্যবহার করি। তো সেকেন্ড ওষুধটা ব্যবহার করার পরেও দেখা যায় যে শতকরা 13 ভাগ রোগীর ওষুধে তার খিঁচুনি শেষ হয়ে যায়, কন্ট্রোলে থাকে। বাকি যে 43% পেশেন্টগুলো আছে অথবা 40% পেশেন্টগুলো আছে, এই সমস্ত পেশেন্টগুলো সাধারণত ওষুধে তার খিঁচুনি কন্ট্রোল হতে চায় না, নিয়ন্ত্রণ হতে চায় না। তখন এই সমস্ত পেশেন্টগুলো ক্রমাগত খিঁচুনি হতে থাকে। যখন এই ধরনের অনিয়ন্ত্রিত খিঁচুনি হতে থাকে, ইভেন্টটা কেমন হয়, কতবার হতে পারে সেটা? এটা ভ্যারি করে তার কি কারণে তার খিঁচুনি হচ্ছে। কোনো রোগীর ক্ষেত্রে প্রতিদিনই 100 থেকে 150 বার খিঁচুনি হচ্ছে। কোনো একটা পেশেন্ট আমার সামনে নিয়ে আসলাম, দেখছি তার ক্রমাগত খিঁচুনি হচ্ছে, এরকম হতে পারে। কারো ক্ষেত্রে এটা কয়েক বছর পরেও হতে পারে। এটা নির্ভর করে কি কারণে তার খিঁচুনি হচ্ছে সেটার উপরে। আচ্ছা, মৃগী রোগ যাকে মূলত বাংলাদেশে অনেকেই মানসিক রোগ হিসেবে আখ্যায়িত করে দেয়, যে মৃগী রোগটা আসলে একটা মানসিক রোগ বা সে একজন পাগল, এবং হচ্ছে তার এই রোগের কোনো রকম সমাধান আসলে নেই বা একটা পার্মানেন্ট সলিউশন বলতে পারি যেটা নেই। তবে সেখানে আমরা আজকে বলছি যে মৃগী রোগে কিন্তু এখন একটা পার্মানেন্ট সলিউশন আছে, সেটা হচ্ছে সার্জারি। তো সার্জারির দিকে আমরা আসলে কখন যাব? আমরা যখন দেখলাম যে দুটো ড্রাগসই যেটা আপনারা দিয়ে থাকেন সেটা কাজ করছে না, তখন আমরা কিন্তু সার্জারির দিকে যাচ্ছি। তো যখন সার্জারির দিকে যাব, অবশ্যই এখানে হচ্ছে যে কারা
সার্জারির জন্য উপযুক্ত, এই প্রশ্নটা কিন্তু চলে আসে। তাহলে কারা আসলে সার্জারির জন্য উপযুক্ত, কিভাবে আপনারা এটা ইভ্যালুয়েট করে থাকেন যে এই রোগীর সার্জারি আমরা করতে পারি? হ্যাঁ, রাইট। তাহলে আমরা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে শতকরা 65% রোগী ওষুধে সাধারণত খিঁচুনি তার নিয়ন্ত্রণ করা সম্ভব, সুতরাং এদের ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা হচ্ছে এরপরেও যাদের খিঁচুনি হচ্ছে তাদেরকে নিয়ে। কারণ আপনি চিন্তা করেন একটা ছেলে, সে খিঁচুনি নিয়ে জন্মের প্রথম দিন থেকে তার খিঁচুনি, ওষুধ দিচ্ছে, ওনার খিঁচুনি নিয়ন্ত্রণ হচ্ছে না। যার 2 বছর বয়সে যার হাঁটার কথা, তার 3 বছর লাগছে, 4 বছর লাগছে। সুতরাং তার ডেভেলপমেন্টটা, মেন্টাল ডেভেলপমেন্টটা তার হচ্ছে না অনিয়ন্ত্রিত খিঁচুনি কি তাহলে ডেভেলপমেন্ট যে এটা মেন্টাল ডেভেলপমেন্টটা সেটাকে হ্যাম্পার করতে পারে? সব কিছু এটা হ্যাম্পার করতে পারে। আচ্ছা, এই যে যার ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে তার কিন্তু আপনার এই ধরনের রোগী যখন অনিয়ন্ত্রিত খিঁচুনি থাকে, তার মা কিন্তু তার সাথে সবসময় বসা থাকেন এবং ক্রমান্বয়ে তার খিঁচুনি হওয়ার কারণে বিভিন্ন ধরনের আঘাতজনিত তার সমস্যা হয়। তাহলে তার ফিজিক্যাল প্রবলেম হচ্ছে, তার মেন্টাল প্রবলেম হচ্ছে। এই রোগীকে নিয়ে মা কিন্তু বাইরে যেতেও পারে না, সোশ্যাল লাইফটা কিন্তু একেবারে ডিস্ট্রয় হয়ে যায়, অনেক ধরনের তার কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। সুতরাং আমাদের চেষ্টা থাকবে যে সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে তার খিঁচুনিটা নিয়ন্ত্রণ করতে পারছি না, তাদের ক্ষেত্রে সার্জারি করলে বা এই পেশেন্টটা সার্জারির জন্য করা যাবে কিনা সেটার জন্য কিছু পরীক্ষা করতে হয়। সেই পরীক্ষাগুলো কি একটু জেনে নিতে চাই। সেই পরীক্ষাগুলো প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে ইইজি। ইজি হচ্ছে আমরা হার্টের যেভাবে রিদমগুলো আমরা দেখতে পারি ইসিজির মাধ্যমে, ব্রেনের ওয়েভগুলো আমরা দেখতে পারি। আমি যখন কথা বলার সময় আমার হাতটা নাড়ছি, এর মানে হচ্ছে যে আমার ব্রেনের একটা অংশ কাজ করছে, যে অংশটুকু হাত নাড়াচাড়া করার জন্য সহায়তা করে। তেমনি ব্রেনের প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ফাংশন রয়েছে। আমি যে কথা বলছি, কথা বলার জন্য আলাদা ফাংশনাল এরিয়া আছে, নির্দিষ্ট অংশ আছে ব্রেনের। চোখে দেখার একটা নির্দিষ্ট অংশ আছে। এখন যদি তার খিঁচুনি হতে থাকে, আমরা প্রথমে দেখতে চাই ব্রেনের কোন অংশ থেকে তার খিঁচুনিটা তৈরি হচ্ছে। আপনি হচ্ছে প্রথমে আপনারা ইভ্যালুয়েট করেন যে ব্রেনের কোন অংশে হচ্ছে খিঁচুনিটা হয়ে থাকে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা এখানে রয়েছে। এই বিষয়ে আরো প্রশ্ন আছে, সময় হয়ে গিয়েছে একটি বিরতির, তারপর আমি ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন এন্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। মাপ যদি ঠিক না থাকে তাইলে চাপ নিতে পারবো। আগে কইছিলাম আরিফের ক্লাস 5 কিনতে, এখন খরচ হইব ডাবল। মাটির 1250 ফুট গভীরে আপনার সস্তা পাইপটি যদি ফেটে যায়, চাপ নিতে পারবেন তো? আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। তাই মাটির 1250 ফুট গভীরেও আরামে নিতে পারে প্রচন্ড চাপ। পাইপের বস, না কিনলে লস। এখন প্রতিটি ক্লোজ আপ 145 গ্রামের সাথে একটি ক্লোজ আপ মার্ক ফ্রি। দেশের প্রথম 5D AI ইনভার্টার যমুনা এসি, যা এলইডি বাল্বের মতোই অল্প বিদ্যুৎ খরচে চলে। কিভাবে? ডিসি ইনভার্টার ব্যবহারের ফলে আরো অধিক বিদ্যুৎ সাশ্রয় করে ও ডুয়েল গোল্ড ফিন অধিক স্থায়িত্ব নিশ্চিত করে। এছাড়াও যমুনা এসিতে রয়েছে ইউভি কেয়ার টেকনোলজি। আপনার মনে হতে পারে এটা তো ম্যাজিক, কিন্তু আমরা বলছি ইনোভেশন। যমুনা এসি, ইনোভেশন ফর স্মার্টার লাইফ। স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন অনিয়ন অয়েল। এতে নারিকেল তেল ও পেঁয়াজের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন অনিয়ন অয়েল। মার সাথে তোর চেহারা মিলে না, মিলে না। ধর, ভাগ্যিস করিয়ে এনেছিল, না হলে ওয়ার্ল্ডের বেস্ট বোনটা পেতাম কি করে। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। স্পিড, হেভি স্পিড। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না,
আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট জার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি মৃগী রোগ নিয়ে এবং মৃগী রোগের সার্জারি নিয়ে কথা বলছি। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার হারুনুর রশিদ। স্যার, আপনি আমাদেরকে বলছিলেন যে মৃগী রোগের সার্জারির জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা আসলে আমরা করব? তো আমরা যেটা বলছিলাম যে আমরা প্রথম যে পরীক্ষা করি সেটা হচ্ছে ইইজি। ইইজি দুটোভাবে করা যায়। একটা হচ্ছে তার খিঁচুনি দুটার মাঝখানে করা যায়, ইন্টাররেক্টাল ইইজি, অথবা আমরা পেশেন্টটাকে ভর্তি করে আমরা তার ইজি করতে পারি। সেক্ষেত্রে আমাদের দুটো সুবিধা। একটা হচ্ছে পেশেন্টের আমরা খিঁচুনিটা দেখতে পারবো, যার কারণ পুরোটা আমরা রেকর্ড করি এবং সাথে সাথে তার আমরা ইজিটা করতে পারি। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো ব্রেনের কোন জায়গা থেকে তার খিঁচুনি তৈরি হচ্ছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে কোনো একটা ফোকাস থেকে যেই জায়গা থেকে খিঁচুনিটা তৈরি হচ্ছে সেটা বের করা। সুতরাং আমরা এই ইজি পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন জায়গা থেকে তার খিঁচুনিটা তৈরি হচ্ছে। যাতে অপারেশন করবার সময় এই জিনিসটা আপনারা বুঝতে পারেন, মাথায় রাখতে হবে যে কোথা থেকে উৎপত্তি হচ্ছে এটা। সেকেন্ড আরেকটা জিনিস আমরা করি, আরেকটা পরীক্ষা করি, আমরা একটা স্পেশাল এমআরআই অফ ব্রেন করি, এপিলেপসি প্রোটোকল। এই এমআরআইটা করার পরে ব্রেনের কোনো নির্দিষ্ট জায়গা অ্যাবনর্মাল কোনো সিগন্যাল আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে পেশেন্টের আমরা হিস্ট্রি নিব, হিস্ট্রি থেকে আমরা তার খিঁচুনিটার ধরনটা আমরা বোঝার চেষ্টা করি। তারপরে ইউজি করার মাধ্যমে আমরা দেখি ঠিক আমরা হিস্ট্রি থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো থেকে বোঝার চেষ্টা করি ব্রেনের কোন জায়গা থেকে তার খিঁচুনিটা তৈরি হচ্ছে। ইউজি করার পরে আমরা যদি দেখি সে একই জায়গা থেকে তার খিঁচুনিটা তৈরি হয়, এবং এমআরআই করার পরে যদি আমরা দেখি ঠিক ওই জায়গাটায় তার অ্যাবনর্মাল নিউরন রয়েছে, তাহলে আমরা মনে করি দিস ইজ দ্য আইডিয়াল পেশেন্ট, এই পেশেন্টটা সার্জারি করার জন্য পারফেক্ট। এবং আমরা কনফিডেন্টলি বলতে পারি আমরা যদি সার্জারি করি এই পেশেন্টটা ইনশাআল্লাহ সার্জারি করার পরে তার খিঁচুনি কমে যাবে। ঠিক এই প্রশ্নটাতেই আসতে চাচ্ছিলাম, যদি সার্জারি করেন সেক্ষেত্রে হচ্ছে সাকসেস রেটটা আসলে কেমন, এবং তারই পাশাপাশি জিজ্ঞেস করতে চাই খরচের একটা বিষয় আছে এখানে, এক্সপেন্সটা কেমন, কোথায় আসলে হচ্ছে এই সার্জারিগুলো করে থাকেন? যেহেতু আমাদের দেশের সকলের ক্ষেত্রেই হচ্ছে প্রাইভেট হসপিটালগুলোতে এই সার্জারিগুলো করা খরচ সাপেক্ষ একটা বিষয়, তাহলে কোথায় গেলে হচ্ছে উপযুক্ত একটা ট্রিটমেন্টও পাবো, তারই পাশাপাশি হচ্ছে স্বল্প খরচে আসলে একটা সার্জারি আমরা পেতে পারি? ওকে, তো আমরা এই যে আমরা যখন সার্জারির জন্য পেশেন্টকে প্রিপেয়ার করি, আমরা প্রথমে জানতে চাই যে কোনো একটা নির্দিষ্ট ফোকাস থেকে তার খিঁচুনিটা তৈরি হচ্ছে কিনা। অনেকগুলো পেশেন্টের ক্ষেত্রে এই নির্দিষ্ট ফোকাস পাওয়া যায় না, একে বলে জেনারেলাইজড এপিলেপসি। সেই জেনারেলাইজড এপিলেপসির জন্য সার্জারি করা সম্ভব হয়, কিন্তু যদি ফোকাল এপিলেপসি হয় তাহলে সেক্ষেত্রে সার্জিক্যাল আউটকাম অনেক বেশি ভালো হয়। এবং জেনারেলাইজড হলে সেক্ষেত্রে তার সিজার ফ্রিকোয়েন্সি বা খিঁচুনি হওয়ার ধরনটা অথবা মাত্রাটা অনেক বেশি নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন আমরা যে তিনটা পরীক্ষার কথা আমরা বললাম, যে তার ভিডিও ইজি লাগবে, সেটা তারপরে তার স্পেশাল এমআরআই লাগবে, এই সবগুলো পরীক্ষায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এটা পাওয়া যাচ্ছে। কোনো একটা পেশেন্ট যদি আসে সেটা সব এই সমস্ত পরীক্ষাগুলো সরকারিভাবে সে করতে পারবে। আচ্ছা, একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, আমার প্রশ্নটা আমরা একটু নিয়ে নিই, তারপর আবারও ফিরছি আলোচনা। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি সিলেট থেকে আঞ্জুমানারা বলছিলাম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি স্যারের কাছে প্রশ্ন ছিল আমার একটা, যে আমার মেয়ে আজকে দীর্ঘ 5-6 বছর যাবত উনি মৃগী রোগে আর কি, আমি ওকে ডাক্তার দেখাচ্ছি এবং কন্টিনিউ ওষুধ চলতেছে, এখন ভালো আছে, কিন্তু কতদিন খাওয়াতে হবে ওষুধটা? এটা হচ্ছে যে আপনার আমি এটা খুবই ভালো লাগলো যে আপনি ওষুধগুলো কন্টিনিউ করছেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রোগীরা ওষুধগুলো কন্টিনিউ করতে চায় না, এবং আপনি কিন্তু ওষুধগুলো কন্টিনিউ করার কারণে কিন্তু আপনার খিঁচুনিটা নিয়ন্ত্রণে আছে। আপনি যদি দেখেন যে 2 বছর হয়ে গেছে ওষুধ আপনি কন্টিনিউ করছেন কিন্তু তার খিঁচুনি হচ্ছে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন ওনার সাথে যোগাযোগ করবেন, ডেফিনেটলি উনি ধীরে ধীরে খিঁচুনি ওষুধগুলো কমিয়ে নিয়ে আসবেন। আচ্ছা, যে কথাটি কিন্তু আমরা একটু আগেও বলছিলাম যে খিঁচুনি রোগের জন্য কিন্তু ওষুধগুলো হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করতে হবে কিনা, বা কতটুকু ডোজ বাড়াতে হবে বা কমাতে হবে, এটার জন্য কিন্তু আবার সেই চিকিৎসকের কাছে একটা অ্যাপয়েন্টমেন্টের দরকার আছে বা একটা রুটিন চেকআপের প্রয়োজন আছে। স্যার, আরও প্রশ্ন আছে, তবে সময় হচ্ছে আরেকটি বিরতির, তারপর ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
মধু আর তিলের ক্র্যাকিং কম্বিনেশনে পিস ক্লাব ফান ক্র্যাক বিস্কুট। ফান ক্র্যাক, ক্র্যাক করলেই ফান। নান্দনিক ডিজাইন ও নানান ফিচার সমৃদ্ধ ভিশন ফ্রিজ থেকে বেছে নিন আপনার মনের মতো ফ্রিজ। ভিশন রেফ্রিজারেটর, সব সময় সতেজ খাবার। মার সাথে তোর চেহারা মিলে না। ভাগ্যিস করিয়ে এনেছিল, না হলে ওয়ার্ল্ডের বেস্ট বোনটা পেতাম কি করে। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। স্পিড, হেভি স্পিড। ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। Full of cool, সাথে craziness, ফুল ভরা শুধু happiness, সাথে যদি চাও খাটিনেস। Now, fresh noodles, now. যাও, সাথে হারিয়ে যাও। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন অনিয়ন অয়েল। এতে নারিকেল তেল ও পেঁয়াজের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন অনিয়ন অয়েল। চুমুকেই অ্যাকশন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি মৃগী রোগের সার্জারি নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার হারুনুর রশিদ। আমরা স্যার কথা বলছিলাম মৃগী রোগের নানান কারণগুলো নিয়ে। এখন একটু জানতে চাচ্ছি, যখন আপনারা সার্জারিটা করে ফেলেন সেটার আউটকামটা আসলে কেমন আউটকাম বাংলাদেশে আছে এখন? ঠিক আছে, আমি আবার একটু স্মরণ করে দিতে চাই। নর্মালি ওষুধের দ্বারা 100 জনের ভিতরে 65 জন রোগীর ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। যাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা সার্জারির কথা বলছি। আচ্ছা, তো আমরা যখন সার্জারি করার প্ল্যান করি তখন আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ব্রেনের কোন অংশ থেকে খিঁচুনিটা তৈরি হচ্ছে। এটা যদি আইডেন্টিফাই করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে রোগীর যে অংশটুকু থেকে খিঁচুনি হচ্ছে সেই অংশটুকু যদি আমরা রিসেট করি বা ফেলে দিই তাহলে রোগীর খিঁচুনিটা কমে যায়। ব্রেনের সার্জারি, কিন্তু ব্রেনের সার্জারি এখানে কিন্তু একটা আতঙ্কের বিষয় চলে আসছে যে একটা ব্রেনের সার্জারি, সেখানে একটা অংশ ফেলে দেওয়া হবে, তখন কি রোগী স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে কিনা বা কোনো একটা অংশ প্যারালাইসিস হয়ে যেতে পারে কিনা বা কথা বলা বা দেখা এই সকল বিষয় নিয়ে কোনো অসুবিধা হতে পারে কিনা, এই বিষয়টা কিন্তু চলে আসে। তো একটু জানতে চাচ্ছি। আমরা যখন সার্জারিটা করি তখন আমরা যখন পেশেন্টটাকে প্রিপেয়ার করি সার্জারি করার জন্য তখন কিন্তু আমরা এটাও খেয়াল রাখি যে আমরা ব্রেনের কোনো ফাংশনাল এরিয়া থেকে তার খিঁচুনিটা তৈরি হচ্ছে কিনা। আমাদের মেইনলি দুটো ফাংশনাল এরিয়া আছে, একটা হচ্ছে ব্রোকাস এরিয়া যেটা দিয়ে আমরা কথা বলছি, আর একটা হচ্ছে তার মোটর কর্টেক্স যেটা দিয়ে আমরা হাত পা নাড়ছি। ভিজুয়াল কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাট এই দুটো খুব ইম্পর্টেন্ট এরিয়া। সে সমস্ত এরিয়াগুলোতে রোগী যদি ইনভলভমেন্ট হয় সার্জারি, যদি যে জায়গা থেকে খিঁচুনিটা তৈরি হচ্ছে সেই জায়গাটা যদি এই জায়গার ভিতরে থাকে অথবা এই জায়গা থেকে যদি খিঁচুনিটা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিসেকশন করি না। সেক্ষেত্রে আমরা ভিন্ন ধরনের সার্জারি করি বাট সেক্ষেত্রে আমরা ভিন্ন ধরনের সার্জারি করি। সেইটাকে বলে আছে আমরা নিউরোমডিউলেশন বা ভিএনএস, ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন। ব্রেনে যেভাবে পেসমেকার লাগানো হয়, হার্টে যেভাবে পেসমেকার লাগানো হয় একইভাবে ব্রেনে পেসমেকার লাগানো সম্ভব।
এবং এটা যদি আমরা লাগাতে পারি তাহলে দেখা যায় যে তার ব্রেনে তার খিঁচুনি হওয়ার সম্ভাবনা প্রায় 50 থেকে 60% কমে আসে। এখন সার্জিক্যাল আউটকামের কথা আপনি জিজ্ঞাসা করছেন যে সার্জারি হওয়ার পর রোগীর উন্নতি হওয়ার সম্ভাবনা কেমন। আমরা যদি ফোকাসটা আইডেন্টিফাই করতে পারি কোন জায়গা থেকে তার খিঁচুনিটা তৈরি হচ্ছে, উৎপত্তি স্থল যদি আমরা ধরতে পারি, তার হিস্ট্রির মাধ্যমে, তার ইজি করার মাধ্যমে, তার এমআরআই করার মাধ্যমে আমরা যদি এটা বের করতে পারি এবং আমরা রিসেট করলে তার সার্জিক্যাল আউটকামটা ভালো হয়। যদি এটা জেনারেলাইজড হয়, তার ব্রেনের দুটো পাশ, আমাদের দুটো ব্রেন আছে, একটা ডান দিকে একটা বাম দিকে, যদি দুই পাশ থেকে কিছুটা তার তৈরি হয় এটাকে আমরা বলি জেনারেলাইজ, যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা যেটা করি, যেহেতু তার পুরো ব্রেন জুড়েই তার অ্যাবনর্মাল নিউরনাল ডিসচার্জ হচ্ছে এবং এপিলেপসির জন্য পুরো ব্রেনই দায়ী, সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে তাদের দুজনের মাঝখানে যে কানেকশন আছে সেই কানেকশনটা আমরা কেটে দিই। এটাকে আমরা বলি ডিসকানেকশন সার্জারি অথবা কর্পাস ক্যালোসিটমি। এটা করার পরে পেশেন্টের সিগনিফিক্যান্ট সিজার ফ্রিকোয়েন্সি কমে যায়, একদমই ভালো হয়ে যায় না, কিন্তু তাদের ওষুধের মাত্রার পরিবর্তন হয়, অনেক বেশি কম ওষুধ প্রয়োজন হয়, তাদের যে কগনিটিভ ফাংশন ডিক্লাইন হচ্ছে, তাদের যে চিন্তা শক্তি, মেমোরি যেগুলো দিন দিন লোপ পাচ্ছিল সেগুলো আর সেই আগের হারে লোপ পায় না। সেটা একটা অ্যাটিপিক্যাল কেস। আমি এখন টিপিক্যাল কেসের কথা যদি বলি, যে আপনি যেটা বললেন, যদি ব্রেনের ফাংশনাল এরিয়াতে না থাকে সেক্ষেত্রে তো সে একটা প্রপার ক্যান্ডিডেট সার্জারির জন্য। তো সেই সার্জারিটা করার পর আমি এক্সপেক্ট করতেই পারি যে যেহেতু একটা সার্জারি হয়েছে আমি লাইফ লং কোনো ওষুধ তাহলে আমার প্রয়োজন নেই। তো তখন কি হচ্ছে, লাইফ লং যে মৃগী রোগীদের জন্য যে ওষুধগুলো আছে সেটা তখন ইন্ডিকেটেড, নাকি হচ্ছে তারা নর্মাল যে স্বাভাবিক জীবনযাপন তেমনভাবেই থাকতে পারবেন? আমরা যখন সার্জারি করি, এপিলেপসি রোগী যখন আমরা সার্জারি করি তখন আমরা অপারেশন করার সময়ও কিন্তু আমরা তার ইজি করি। অপারেশন করার আগে আমরা তার ব্রেনে ইলেকট্রোড বসানোর পরে আমরা তার ইলেকট্রিক্যাল ওয়েভ দেখি এবং রিসেকশন হওয়ার পরে আমরা তার আবার ইলেকট্রিক্যাল ওয়েভ দেখি। অপারেশন করার পরেই সময় আমরা বুঝতে পারি যে অপারেশন করার পর তার উন্নতি হওয়ার সম্ভাবনা কেমন। যদি তার সমস্ত ইনফরমেশনগুলো পাওয়ার পরে আমরা যদি কোনো নির্দিষ্ট ফোকাস থেকে দেখি যে তার কিছু এটা তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত রোগীর সার্জারি হওয়ার পরে ওষুধগুলো খুব মিনিমাম লাগে অথবা সে নর্মাল লাইফ লিড করতে পারে। কিন্তু যদি নির্দিষ্ট ফোকাস না পাওয়া যায়, যদি এটা জেনারেলাইজ এপিলেপসি হয়, তাহলে সেক্ষেত্রে তার ওষুধ কন্টিনিউ করা লাগতে পারে এবং সেক্ষেত্রে ওষুধের মাত্রার পরিবর্তন হয়, আরও কম। আমরা একটু আগে কিন্তু আলোচনা করছিলাম যে খিঁচুনি রোগীদের জন্য বা এপিলেপসি সার্জারির জন্য সময়টা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি বলছিলেন যে বিশেষ করে বাচ্চাদের কিন্তু হচ্ছে একদম শুরুর দিকেই হচ্ছে ইভেন্টটা একবার দুইবার করে কিন্তু এপিলেপসি অ্যাটাকটা চলে আসে। তো তখন কিন্তু হচ্ছে বাবা মারা, প্যারেন্টসরা অতটা হচ্ছে সচেতন হন না, হয়তো বা ভেবে থাকেন যে নর্মাল খিঁচুনি বাচ্চাদের হতেই পারে। তো যদি এরকম ইভেন্ট দুইবার তিনবার করে হয়, হ্যাঁ, তো কখন আসলে আমি সার্জারির জন্য ডক্টরের কাছে নিয়ে যাব বা কখন আমি পদক্ষেপটা নিব যে বাচ্চাটার হচ্ছে আমি সার্জারি করতে পারি? হ্যাঁ, এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে অনেক ক্ষেত্রে বাবা মা বোঝেই না যে ওনার বাচ্চার খিঁচুনি হচ্ছে। অনেক সময় খিঁচুনির একটা ধরন আছে, সেটা হচ্ছে আমরা বলি এপিলেপটিক স্পাজম। সে চট করে বাচ্চা অল্প কয়েক সেকেন্ডেরও কম সময় ধরে, 1 সেকেন্ডেরও কম সময় ধরে তার খিঁচুনি হচ্ছে, এইভাবে অল্প করে স্পাজম হচ্ছে, অথবা সে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে সে একটা অন্য মনস্ক হয়ে যাচ্ছে। এটাও কিন্তু খিঁচুনির একটা পার্ট। অনেক সময় দেখা যায় যে শুধু বমি হচ্ছে, এটাও কিন্তু খিঁচুনির একটা লক্ষণ। শুধু নানান খিঁচুনির লক্ষণ আছে যেটা অভিভাবকরা অনেক সময় বুঝতে পারেন না। এই জন্য যদি কোনো অ্যাবনর্মাল কোনো কিছু উনি দেখেন বাচ্চাদের মধ্যে, তাহলে অবশ্যই উনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে কখন সার্জারিটা লাগবে। খিঁচুনির ওষুধ শুরু করার পরেও যদি আপনি দেখছেন যে দুটো ওষুধে তার খিঁচুনিটা কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলছি আপনাকে নিয়ে আসতে হবে। দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে অনিয়ন্ত্রিত খিঁচুনি হওয়ার কারণে তার কিন্তু নর্মাল ব্রেনটা কিন্তু অ্যাবনর্মালে কনভার্ট হয়। ইট ইজ মোর ডেঞ্জারাস দ্যান এ টিউমার। একটা টিউমারের থেকেও এটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। কেন? একটা টিউমার একটা নির্দিষ্ট জায়গা আছে, সে ধীরে ধীরে বড় হবে এবং সেটা ব্রেনে চাপ দিবে, যার কারণে রোগীর সমস্যা তৈরি হবে। কিন্তু অনিয়ন্ত্রিত খিঁচুনির ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, সেটা নর্মাল ব্রেনটাকে অ্যাবনর্মাল ব্রেনে কনভার্ট করছে। দিস ইজ দ্য প্রবলেম। এবং সেক্ষেত্রে হয় কি যে একটা সুস্থ বাচ্চা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে, তার কগনিটিভ ফাংশন ডিক্লাইন করছে, তার মেমোরি ডিক্লাইন করছে, তার বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, সোসাইটিতে উনি মিশতে পারছেন না সেই ছেলেটার সাথে, ইভেন তার জব, তার এমপ্লয়মেন্ট, এগুলোতে তার প্রবলেম হচ্ছে। তো সেই জন্যে যাদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত থাকবে তাদের ক্ষেত্রে অবশ্যই দ্রুত সার্জারির ক্ষেত্রে নিয়ে আসতে হবে। আমি একটু যোগ করতে চাই একটা বিষয় এখানের ক্ষেত্রে। আমরা দেখেছি যে
কোনো একটা পেশেন্ট যখন খিঁচুনি তৈরি হয় এবং সার্জারিতে যখন আসে সেই ক্ষেত্রে উন্নত দেশে এই সময়টায় অলমোস্ট তার 18 থেকে 20 বছর। এই যে একটা লম্বা সময় সে সার্জারির জন্য অপেক্ষা করছে, এর মধ্যে তার কিন্তু খিঁচুনি হচ্ছে। এখন এই খিঁচুনি হওয়ার কারণে তার কিন্তু নর্মাল ব্রেনটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, অলরেডি যে ক্ষতি হওয়ার ছিল সেই ক্ষতিটা কিন্তু হয়ে যাচ্ছে। এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে দেরিতে সার্জারি হওয়ার কারণে সার্জারি হওয়ার পরে তার আউটকামটা ভালো হয় না। এই জন্যে খুব দ্রুত তাদের ক্ষেত্রে সার্জারি করা যায় কিনা সেই ইভ্যালুয়েশন অনেক বড় একটা বিষয়। সময় মতো যদি হচ্ছে রোগীকে আমরা ডক্টরের কাছে নিয়ে যেতে পারি, একটা প্রপার চিকিৎসা দিতে পারি, যদি হচ্ছে ড্রাগসের মাধ্যমে হয় তাহলে তো ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে তো সার্জারি কথাটা নিয়ে আসলামই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডক্টরস অন কলের আজকের আয়োজন ছিল এই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকের চট্টগ্রাম প্রতিদিন বিকেল 5টা 30 মিনিটে। আমরা যারা